In today's class, we are going to talk about inheritance rights of an orphan. আচ্ছা, এই ক্লাসে আমরা এতিম অর্থাৎ যাদের বাবা নাই মা নাই তাদের অধিকার নিয়ে তাদের প্রপার্টি পাওয়ার অধিকার নিয়ে কথা বলবো। আচ্ছা, হচ্ছে কি আপনার মানে প্রশ্নটা এখানে আসে এবং আপনাদেরও করা উচিত যে হ্যাঁ, একজন এতিম সে কি তার মানে তার যদি বাবা মা দুইজনই মারা যান সেক্ষেত্রে কি সে তার দাদার থেকে সম্পত্তি পায় কিনা। মুসলিম শরীয়তে বলা আছে যে অরফান হচ্ছে কি আপনার কি বলে নিজের বাবা মা যদি মারা যায় সেক্ষেত্রে সে তার দাদার কাছ থেকে মানে অথবা নানার কাছ থেকে সম্পত্তি পাবে না। কারণ হচ্ছে গিয়া কি আপনার সাকসেশন তখনই ওপেন হবে যখন তার কি বলা যায় দাদা অথবা নানা মানে গ্র্যান্ড প্যারেন্ট মারা যায়। তো এখন হচ্ছে গিয়া তাহলে প্রপার্টি কিভাবে ট্রান্সফার হবে ওখানের কাছে, এই নিয়ে একটা মুসলিম লজ অর্ডিন্যান্স 1961 সেকশন 4 বাংলাদেশে একটা আইন। এটা অনুযায়ী একজন অরফান মানে একজন এতিম তখনই সম্পত্তি পাবেন, সম্পত্তি পাবেন কি বলে আপনার মানে তাদের কি বলে দাদা নানা মানে মোট কথা পিতৃপুরুষের কাছ থেকে পিতামহদের কাছ থেকে তখনই পাবেন যখন হচ্ছে গিয়া কি বলে তাদের মা অথবা কি বলে আপনার মানে তাদের বাবা অথবা মা ঠিক যেভাবে পাইতেন যদি তারা জীবিত থাকতেন গ্র্যান্ড প্যারেন্টের মৃত্যুর পরে তারাও ঠিক এইভাবে পাবেন। এই জিনিসটা যাদের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, এই জিনিসটা যাদের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে এই জিনিসটাতে বোঝার সুবিধার্থে এইভাবে বলা যায়। দেখেন আপনার মানে কি বলে মানে সাপোজ কারোর মানে দাদা মারা গেছেন, তার বাবা মা জীবিত থাকলে কি দাদা মারা গেলে বাবা অটোমেটিকই সম্পত্তি পাইতেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে এখন ওনার বাবা মা নাই, মানে একটা ছেলে ধরেন কম্বো কি বলে তার একটা ছেলে, সে হচ্ছে তার বাবা মা অনেক আগেই মারা গেছেন। ধরেন 2000 সালে মারা গেছেন তার বাবা মা, এই 2020-এ গিয়ে তার দাদা মারা গেলেন। সেক্ষেত্রে সেই ছেলেটা ঠিক সেইভাবেই সম্পত্তি পাইতো ঠিক যেভাবে তার বাবা মা পাইতো। সালাম আলাইকুম স্যার। কোনটা স্যার? সালাম আলাইকুম স্যার। বাবা মা পাইতেন। আচ্ছা, তারপরে দেখেন ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ এনি সন আইনের সেকশনটা কিভাবে বলা আছে হুম কি বলে দেখেন এখানে কি বলা আছে ইন দ্য ইভেন্ট অফ ডেথ জুতা অফ কই যায় জুতা? সন এন্ড ডটার in the event of the death of any son or daughter of the propositious before opening of the succession, the children of son or daughter, if any, living at the time of succession open, shall past tribes receive share equivalent to the share which son or daughter, as the case may be, would have received if alive. Section reads. সেকশনটা বলতেছে যে হ্যাঁ কোনো কারো যদি দাদা অথবা নানা যাই হোক মানে পিতামহ কারো মারা যান, এখন হচ্ছে গিয়ে কি আপনার দাদা অথবা নানা কেন বললাম, নানা হচ্ছে নানার সম্পত্তি কিভাবে পাবেন মায়ের মাধ্যমে পাবেন, আবার বাবার দাদার সম্পত্তি কার মাধ্যমে পাবেন বাবার মাধ্যমে পাবেন। এখানে এখানে যদিও বলা আছে গ্র্যান্ড প্যারেন্ট, এখানে দাদা নানা উভয়কে বোঝাচ্ছে। ইংরেজিতে মানে এটা আলাদা করে বলার ইংরেজিতে শব্দগুলো বেশিরভাগই হচ্ছে কি আপনার মানে কমন জেন্ডার হিসেবে ব্যবহার করতে, কমন জেন্ডার না সরি আপনার মানে কমন হিসেবে ব্যবহার করতেছে, কিন্তু শব্দটা মানে এইভাবে বলা হয়। যদি একান্তে আলাদা করতে চান তাহলে বলতে হবে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার, ম্যাটারনাল গ্র্যান্ড কি বলে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। তাহলে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হচ্ছে দাদা, ম্যাটারনাল গ্র্যান্ডফাদার হচ্ছে নানা। তো যখন গ্র্যান্ডফাদার আমি বলবো এর মানে হচ্ছে কি আমি দাদা এবং নানা দুইজনকে বোঝাচ্ছি, ঠিক আছে, যাকে বাংলায় একটা সুন্দর শব্দ আছে পিতামহ বলা হয়। তো যাই হোক কি বলে আপনার মানে পিতামহ মাতামহ অনেক শব্দই আছে।
তো এই শব্দটা এইভাবেই ব্যবহার করে নিচ্ছে আপাতত। তো এখন আপনি মানে দেখেন হচ্ছে গিয়ে যখনই হচ্ছে গিয়ে কি 1961 সালে অর্ডিন্যান্স যখন কমিউনিটি ফোর্স করলো, তাহলে হচ্ছে গিয়ে অরফান চাইল্ড কি মানে বেনিফিট পাবে নাকি না পাবে না, এটা নিয়ে প্রশ্ন আসতেছে। আর অরফান প্যারেন্টের তারপরে হচ্ছে কি আপনার মানে কি কোয়েশ্চেন পার্সন ডাইস, আপনার দেখেন তাহলে মানে মুসলিম অর্ডিন্যান্সের এক্ট অনুযায়ী কারো যদি আপনার মানে বাবা মা মারাও যান, তারপরেও সে দাদা এবং নানা সম্পত্তিটা পাবে। মুসলিম শরীয়তে এটা বলা ছিল যে মানে দিবেন, মানে এটা অটোমেটিক এন্টারটেনমেন্ট ছিল না, বাট এটার যুক্তিতে আমরা পরে আসতেছি কেন আইনটা করা হলো। হম তারপরে দেখেন এখন হচ্ছে কি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো পাস করছে 1961 সালে, তো 1961 সালে ঘটনার আগে কি হবে? সাপোজ হচ্ছে কি তার বাবা মা যদি 61 সালে আগে মারা যান, সেক্ষেত্রে কি এই মুসলিম অর্ডিন্যান্স অ্যাক্ট এটা অ্যাপ্লিকেবল হবে কি? এখন আপনাদের এই জায়গায় প্রশ্ন উত্তর হচ্ছে বাবা মা মারা যাইতে পারেন হচ্ছে কি 61 সালের আগে, ঠিক আছে, যদি এখন এটা হবে না, নিয়ারলি মানে আপনার মানে অনেক হয়ে যাবে। বাবা মা মারা গেছে 1961 সালের আগে, আর দাদা মারা গেছেন ধরেন হচ্ছে গিয়ে আপনার মানে কত 65 সালে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে কি সন্তানটা কি সম্পত্তি পেয়েছিল কিনা, এখনো মানে পাবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে, মেইন ম্যাটার হচ্ছে দাদা কবে মারা গেছেন, এটাই হচ্ছে আপনার মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ হিসাবটা আসতেছে দাদা সম্পত্তির কথা। এখানে কিন্তু আমরা এটা বলতেছি না, এই যে আজকের আলোচনা কিন্তু আমাদের কথা যে বাবার সম্পত্তি পাবে এটা কিন্তু আপনাকে বলতেছি না। আমরা বলতেছি দাদার সম্পত্তি আপনার মানে বাবা মারা গেছে মানে ছেলেটা এতিম, সে পাবে কিনা। এখন মানে প্রশ্ন আলোচনায় এটা আসে যে হ্যাঁ, দাদার সম্পত্তি আপনার পাবে, ঠিক বাবা যেভাবে পাইতো ঠিক ওইভাবেই সেও সম্পত্তিটা পাবে। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে আপনাদের মানে কি কি কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, দিয়ে আনসার টু দ্য ডেট অফ দি এভিডেন্স, এটা হচ্ছে কি আপনার মানে এই জায়গাটায় চলে আসছে কথাগুলো। এখন দেখেন আপনার মানে সাকসেশন অফ দ্য গ্র্যান্ড প্যারেন্টস প্রপার্টি নিয়ে এই আইনটা কথা বলছে। এই আইনটা খুবই ছোট একটা পার্ট বাট ইম্পর্টেন্ট একটা পার্ট, বাংলাদেশের আইনে এই যে মানে এতিমদের অধিকার দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে, ঠিক আছে। তো হচ্ছে কি এখন আপনার মানে এখন দেখেন আনবর্ন বেবিদের ক্ষেত্রে কি হয়, মানে বাচ্চাটা এখনো জন্মায় নাই, মায়ের পেটে আছে, সে সম্পত্তি পাবে কিনা, পাবে। একটা কন্ডিশন আছে, তাকে হচ্ছে গিয়া মানে মানে জীবিত অবস্থায় মানে ভূমিষ্ঠ হইতে হবে। সে যদি জন্ম গ্রহণের আগেই মারা যায় কিংবা জন্মের সময় মারা যায়, সেক্ষেত্রে সে পাবে না, কিন্তু ধরে নেওয়া হবে সে পাবে, তাকে হিসাবে দিয়ে ধরা হবে। কাজে এই প্রভিশন অনুযায়ী মানে আনবর্ন বেবি যে এখনো মায়ের পেটে আছে, এখনো জন্ম নেয় নাই, সে হচ্ছে লিগ্যাল হেয়ার, মানে তার বাবা মা সম্পত্তি পাবে। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে যে ব্যক্তি মুসলিম আইনে একটা কথা বলা আছে, এটা আমাদের হিন্দু আইনেও আছে। তো হচ্ছে কি মানে যে ব্যক্তি হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে মুসলিম না, উনি হচ্ছে কোন মুসলিমের কাছে মানে সাকসেশন অনুযায়ী মানে কি বলে যদি কি বলে মারা যাবার পর যে উত্তরাধিকার, সেটা উনি পাবেন না। উনি সাপোজ আপনার মানে ব্যাপারটা এরকম হইতে পারে যে হচ্ছে কি আপনার মানে কেউ একজন আপনার মানে ইয়ে, নাস্তিক হয়ে গেল, সে ধর্ম বিশ্বাস করলো না, তার বাবা ছিলেন মুসলিম, সেক্ষেত্রে সে সম্পত্তি পাবে না। তো এই ধরনের একটা আইন আছে। তারপরে অন্য যে কেউ যেমন নন মুসলিম যা হোক, তারা হচ্ছে গিয়ে মুসলিমের কাছে উত্তরাধিকার সূত্রে পাবে না। আগের থেকে চাইলে দান করে দিয়ে গেলে দিয়ে যেতে পারেন, বাট হচ্ছে গিয়ে আপনার মানে ইনহেরিট করতে পারবেন না কখনো। ঠিক আছে। আচ্ছা দেখেন মানে শরিয়াতে কি বলা ছিল, কি বলে শরিয়াতে বলা ছিল যে আমি যে আপনার এই যে সেকশন 4 অফ দ্য মুসলিম অর্ডিন্যান্স অ্যাক্ট 1961 কেন করা প্রয়োজন, কারণ দেখেন শরিয়াতে কিন্তু ঠিকই বলে দিছিল, আর গ্র্যান্ড প্যারেন্টরা বলে দিছিল যে হ্যাঁ, তোমাদের যদি কোনো নাতি রেখে কোনো সন্তান মারা যায়, সেক্ষেত্রে তাকে কি করবে, তোমরা হচ্ছে ম্যান্ডেটরি উইল করে দিয়ে যাবে। কিন্তু
বাংলাদেশে দেখা যাইতো যে এটা ফলো করতে চান না, অনেকে জানেন না, অনেকে ফলো করতে চাইতেন না। তো এই কারণে এই মুসলিম লজ অর্ডিন্যান্স 1961টা পাশ করা হয়েছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে দিয়ে কি বলে সম্পত্তি দিয়ে বন্টন বৈষম্য হইতো, এসব বিভিন্ন কারণে আপনার মানে কি বলে যে এই আইনটা করা হচ্ছে। মানে মুসলিম আইনে যেটা বলে দিয়েছিল দাদা দাদির দায়িত্ব, ওই দায়িত্বটা ওনারা সঠিকভাবে পালন করতেছেন না দেখেই এই সেকশন 4 অফ দ্য 1961 অর্ডিন্যান্স করা হয়েছে। কাজে অনেকে বলেন যে না এটা শরিয়া লর সঙ্গে কনফ্লিক্ট হয়ে গেছে, আসলে হয়নি। কারণ ওনারা মানে মানতে চান না। তো হচ্ছে গিয়ে মানে কিংবা মানতে পারার যে জানেন না যে শরিয়া কি বলে গেছে এটা ব্যাপারে ওনাদের ডিটেল ধারণা নাই। অথবা মানে সামাজিক কি বলে আপনার সামাজিক বিভিন্ন কারণে উন্নয়ন দিতে পারেন না, চান না ইত্যাদি। তো যাই হোক এই কারণে আইন করে ওনাদের এই শরিয়া লয়ের যে পরামর্শ এটা মানতে বাধ্য করে। তো কাজে অনেকে বলবেন এটা পুরোপুরি মানে না, বরং আমি বলবো এটা পরে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে এটা চমৎকার একটা আইন। আচ্ছা, এই যে আমি আপনাদের মুসলিম ল পড়াচ্ছি, দেখেন বাংলাদেশের মুসলিম লর অস্তিত্ব ঠিক কোন কোন জায়গায় আছে এটা আপনাদের জানার জন্য, কারণ আমি যে বিভিন্ন জায়গায় কথা বলতেছি, হ্যাঁ, আপনারা মানে জেনে রাখলেন যে কোন কোন জায়গায় আছে। দেখেন কোথায় কোথায় আছে। অ্যাপ্লিকেশন অফ শরিয়া হচ্ছে গিয়ে মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 সালে আইন আছে। রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজে আছে। মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872, তারপরে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন অ্যাক্ট, তারপরে হচ্ছে গিয়ে অপশন অফ পিউবার্টি, রিজলিউশন অফ মুসলিম ম্যারেজ, পলিগ্যামি, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সেকশন 11 হচ্ছে এটার জন্য রিলেভেন্ট। এটা হচ্ছে গিয়ে আসলে এটার সঙ্গে না গিয়ে ডাউরির সঙ্গে চলে গেলেই ভালো। তো হচ্ছে এই আইনগুলো হচ্ছে গিয়ে খুবই রিলেভেন্ট। প্রম্পট অ্যান্ড ডিফার সেকশন 10 অফ দ্য মুসলিম ল অর্ডিন্যান্স অ্যাক্ট, এখানে সেকশন 10 এটা একটু আগে আপনার প্রশ্ন সেকশন 4টা। Dawar in case of the judicial separation, section 5 of the Dissolution of Muslim Marriage Act, তালাকের ব্যাপারে কথা বলা আছে। সেকশন 7 অফ মুসলিম লজ অর্ডিন্যান্স, এটাও 61 সালের আইনটা আসলে খুব ইম্পর্টেন্ট। তারপরে তালাকে তাউইজ, তারপরে হচ্ছে ফাসাকের কথা বলা আছে। তারপর মেনটেন্স অফ প্যারেন্টস, পিতামাতার ভরণ পোষণ আইন, এটা খুবই নতুন 2013 সালের আইন। যে পিতামাতা ভরণ পোষণ করতে হবে, যেটা ইসলামে বলে দিছে, যেটা হচ্ছে গিয়ে এখন আইন করে দেওয়া হয়েছে বাংলাদেশে। সেকশন 9 অফ দ্য মুসলিম ল অর্ডিন্যান্স 1961, মেনটেন্স অফ ওয়াইফ, এটা হচ্ছে দেখেন ওই যে সেকশন 4 পড়লেন 61 এর। তো এটা আবার আছে গার্ডিয়ানশিপ, ওয়ার্ডস হেবা, হেবা কোথায়, এই যে হেবা হচ্ছে দানপত্র। তো দানপত্র, ট্রান্সফার প্রপার্টি এটার কথা বলা আছে। রেজিস্ট্রেশন একটা বলা আছে, রেজিস্ট্রেশন একটা দুইবার বলা আছে। উইলের কথা বলা আছে। প্রিএমশন, প্রিএমশনের কথা বলা আছে। আর প্রিএমশন হচ্ছে কি আগে ভাগে প্রিভেনশনের ব্যবস্থা করা। তারপর ওয়াকফ, আপনার ওয়াকফ করার সম্পত্তি সবাই শুনতেন। যে একটা জিনিস মনে রাখবেন, দেখি আপনাদের কার কি মনে আছে। আচ্ছা, ওয়াকফ করা এটা হচ্ছে কি কি জিনিস, বলে দেখি ওয়াকফ কি। আপনার ট্রান্সফার প্রপার্টি এই টার্মটা পড়ে আসার কথা, অনেক জায়গায় পড়ে আসার কথা, প্রপার্টি লোতে পড়ে আসার কথা, পড়ছেন কি ওয়াকফ কি জিনিস? আচ্ছা, স্যার প্রশ্নটা বুঝি না স্যার। ওয়াকফ কি জিনিস? ওয়াকফ ওয়াকফ মানে দান স্যার, দান বা হেবা এরকম কিছু বোঝায় আর কি। রাইট, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে মানে কি বলে কোনো কিছু দান দান করে গেলেন এই জিনিসগুলো। তারপর সাকসেশন নিয়ে সেকশন 4 এ যে কথাটা বলা আছে, ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সে, এই জায়গাগুলো মুসলিম ল কোনো না কোনো ভাবে রিলেভেন্ট। হ্যাঁ, কাজে এই আইনের সংখ্যা কম, এই আপনার মানে মোটামুটি ভালো রকমই আছে, এই আইনের সংখ্যা কম। আচ্ছা, কি বলে, এখন আমি আসি আপনাদের মানে কি বলে অনেকের প্রশ্ন ছিল, যদি আপনাদের ক্লাসে অ্যাটেন্ডেন্সের হারটা খুবই দুঃখজনক। তো হচ্ছে গিয়া আপনাদের মানে এখন যে অংশ আমি বলবো, যে অবশিষ্টাংশ, ওই যে রেসিডুয়াল বা অবশিষ্ট ভোগীগণ কে কিভাবে দিয়ে সম্পত্তি পান। দেখেন অবশিষ্ট ভোগীর লিস্টে কে কে আছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আপনার মানে অবশিষ্ট ভোগীর মধ্যে মানে অংশীদারগণ অথবা শেয়ারার, এদের কথা আপনাদের আর না হলেও 4টা ক্লাসে বলা হয়েছে, অবশিষ্ট কোনো ক্লাসটাও বলা হয়েছে, বাট আপনারা অনেকেই ছিলেন না। আপনাদের মিড টার্মের কোয়েশ্চেনটা যে হোক নেক্সট যে কোয়েশ্চেনটা হবে, এটা কিন্তু খুব ক্লাসিক একটা কোয়েশ্চেন হবে, প্রবলেম কোয়েশ্চেন দিয়ে দিব, এটা থেকে আপনার ঠান্ডা মাথায় সলিউশন করতে হবে। লাস্ট ক্লাসের লেকচারটা আপনারা শুনে নেবেন, ওইখানে একটা সলিউশন দিয়ে দিছি। তো ওইটা হচ্ছে গিয়ে অনেক ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, এই ধরনের একটা দুইটা প্রশ্ন থাকতে পারে। আর হচ্ছে গিয়ে বাকিগুলো হচ্ছে গিয়ে আপনার মানে এই যে এই ধরনের প্রবলেম কোয়েশ্চেন থাকবে, আমি কয়েকজন দিয়ে দিব যে দিয়ে
তারপরে এক মহিলা মারা গেছেন, ওনার হচ্ছে গিয়ে আর কোনো ছেলে সন্তান নাই, ওনার এক মেয়ে সন্তান আছে, আর আর কে কে আছে বলে দিবে, আপনাদের সম্পত্তি ভাগ কিভাবে হবে এটা বলতে হবে যে কে কতটুকু পাবেন, এইভাবে বলে দিতে হবে। আমি অনেক সময় সম্পত্তি অ্যামাউন্ট উল্লেখ করতে পারি, না উল্লেখ করতে পারি, সেক্ষেত্রে আপনারা যে আইনে যেভাবে বলা আছে অর্ধেক পাবেন, 3 ভাগের 1 ভাগ পাবেন, এই শব্দগুলো ব্যবহার করবেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, অবশিষ্ট অংশ ভোগীগণ কি? অবশিষ্ট অংশ দিয়ে মানে আপনার মানে বিয়ে করলো, আপনার মানে যারা শেয়ারার আছেন ওদের ভিতরে ভাগ বাটোয়ার পরে যারা থাকেন, যদি থাকেন, যারা থাকেন এবং যদি থাকেন, সেক্ষেত্রে তারা তারা পাবেন। হ্যাঁ, এখন এই লিস্টে কারা কারা আছেন? আছেন কে? পুত্র, পিতার পিতা, দাদা, আপন ভাইয়ের পুত্র এবং এর নিচে আপন চাচার পুত্র, এর নিচে। তারপরে কে হচ্ছে? পুত্রের পুত্র, আপন ভাই, বৈমাত্রেয় ভাই, আপন ভাইয়ের পুত্র। তারপরে আসছে পিতা, আপন বোন, বৈমাত্রেয় বোন, আপন চাচা, বৈমাত্রেয় ভাইয়ের পুত্র এবং এর নিচে। তাহলে দেখেন, আচ্ছা বৈমাত্রেয় শব্দটার মানে হচ্ছে মানে মা ভিন্ন পিতা এক। হম, তো হচ্ছে গিয়ে আপনার মানে, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার মানে বৈমাত্র, অনেকে আছেন এক্সপি মারা যান আরেক বিয়ে করেন, অথবা ডিভোর্স হয়ে যায় আরেক বিয়ে করেন, সেক্ষেত্রে বৈমাত্র টার্মটা চলে আসে। আচ্ছা, অবশিষ্ট ভূমিগণের সাথে মহিলারাও যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সম্পত্তি এমন ভাবে বন্টন করতে হবে যেন পুরুষের অংশ মহিলার দ্বিগুণ হয়। এটা কিন্তু মানে সব জায়গায় বলা আছে যে পুরুষের অংশ মহিলার দ্বিগুণ হয়। তো কি বলে আপনার মানে, যা সাপোজ হচ্ছে গিয়া একজন মেয়ের সম্পত্তি হচ্ছে গিয়ে কি, একজন মেয়ের সম্পত্তি হচ্ছে ছেলের 2 ভাগের মানে একজন মেয়ে পাবে, একটা ছেলে যদি 2 ভাগ পায়, মেয়ে পাবে 1 ভাগ, মানে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা হচ্ছে নিয়ম। সম্পত্তি যদি 3 কোটি টাকা হয়, এক ছেলে এক মেয়ে থাকলে 2 কোটি পাবে ছেলে, 1 কোটি পাবে মেয়ে। কিন্তু আবার এটা নিয়ে আমি ফার্স্ট ক্লাসে বলছি যে এটাতে মেয়েরা স্বামীর অংশ পায়, অনেক অংশ পায়, তো সব অংশ মিলিয়ে এটা ব্যালেন্স আউট হয়ে যায়। আচ্ছা চলে আসে। তো হচ্ছে কি অবশিষ্ট ভোগীদের হচ্ছে কি আপনার মানে কিভাবে উত্তরাধিকার ভাগ করা যায় দেখেন। নিজের অধিকার সূত্রে অবশিষ্ট ভোগী। হ্যাঁ, কি বলে আপনার মানে কি বলে কি বলে ইনারা হচ্ছে কি আপনার মানে মুড মানে শেয়ারার হিসেবে, মানে মেইন উত্তরাধিকার হিসেবে, শেয়ারার হিসেবে, অথবা আপনার মানে কি বলে এদের মানে জাবিউল ফুরুজ, আরবিতে বলা হয় জাবিউল ফুরুজ। উনারা কতটুকু পাবেন? উত্তরাধিকারী করুন। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে ওয়ারিশ, অংশীদার গণ, এটা বাংলা হচ্ছে অংশীদার, ওয়ারিশ, তারপরে জবিউল ফুরুজ মানে নুনা পাবি পাবেন, অনেকটা আমি অনেক সুন্দরভাবে ওনাদের বলা হয়। এখন দেখেন হচ্ছে কি আপনাদের আজকে অবশিষ্ট ভোগীটা শেষ করে দিই। তো অবশিষ্ট ভোগী যাদের হচ্ছে গিয়া, তারা কিন্তু কখনোই আপনার মানে কি বলেন মেইন সম্পত্তি থেকে পাবে না, অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবেন। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে মানে এরা 3 শ্রেণীতে অধিকারভুক্ত, যে নিজ অধিকারভুক্ত, তারপরে আরেকটা হচ্ছে অন্যের অধিকার সূত্রে, আর আরেকটা হচ্ছে অন্যান্য এবং অন্যান্য পরিস্থিতি অবশিষ্ট ভোগী। এগুলো হচ্ছে আপনার মানে আসবে, দেখেন তালিকা দেখেন আপনার মানে। আচ্ছা দেখেন তালিকা আমরা আসি, 1 নম্বরে কে আসেন? মৃত ব্যক্তির সম্পত্তিতে তার পুত্রের অধিকার, এটা কিন্তু অবশিষ্ট ভোগীর কথা দিয়ে বলতেছি। মৃত ব্যক্তির পুত্র, কোনো কন্যা যদি না থাকে, মানে মৃত ব্যক্তি যদি কন্যা না থাকে, পুত্র সম্পূর্ণ অংশ পাবে। হ্যাঁ, একাধিক পুত্র থাকলে সবাই সমান ভাগ পাবে। কাজেই বুঝে নেন, যদি কন্যা সন্তান না থাকে, এক ছেলে থাকে, কারো যদি 3 কোটি টাকা থাকে, ছেলে 3 কোটি টাকাই পাবে। পুত্রের সাথে কন্যা থাকলে এই যে আপনারা যে হিসাবটা দিলাম, যে হচ্ছে কি আপনার মানে অবশিষ্ট অংশ, কিন্তু আবারও বলতেছি মেইন যে শেয়ার এটা ভাগাভাগি হয়ে গেছে, অবশিষ্ট যা থাকছে সেই সব। কাজেই মানে কোনো কারো যদি ছেলে থাকে অবশিষ্ট ভোগী হিসেবে, আর কেউ কিন্তু কোনো কিছু পাচ্ছেন না, এটা মনে রাখবেন। কারণ কি বলে তার মানে এখন হচ্ছে গিয়ে যদি পুত্রকন্যা থেকে অবশিষ্ট যদি কোনো ব্যক্তি 3 লাখ টাকাও থেকে থাকে, ভাগ বাটোয়ারা করে 3 লাখ টাকা আছে, সেক্ষেত্রে 2 লাখ এক ছেলে এক মেয়ে হলে 2 লাখ টাকা হচ্ছে গিয়ে ছেলে পাবে, 1 লাখ টাকা মেয়ে পাবে। এই যে আপনার মানে মেইন আইনে যেটা বলা ছিল, আপনারা যদি এটা এখনো বুঝে না থাকেন তাহলে আপনার লাস্ট ক্লাসের লেকচার গুলো এখনো ভালোভাবে শুনে নেন। যারা শুনে নেই তাদের কিন্তু খুব বেশি সময় নেই, কারণ আপনাদের বার কাউন্সিলের পরীক্ষার সামনে,
এই কারণে আমি একটু সময় নিচ্ছি। এরপরের উইকে আমি মানে এক্সামটা নিয়ে নেবো। আর ফাইনাল এক্সামের কোশ্চেনটা আমি আপনাদের অনেক আগে দিয়ে রাখছি। যারা পান নাই তারা দয়া করে জিনিসটা কালেক্ট করে নেবেন, অনেক আগে দেওয়া আছে। তো ফাইনাল এক্সামের সাবমিশন ডেডলাইন ইউনিভার্সিটি থেকে দিয়ে দিলে আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, দেখেন তারপরে হচ্ছে গিয়ে কি 2 নম্বর লিস্টে কি আসেন, পুত্রের পুত্র। এটা হচ্ছে কি আপনার মানে কি বলে মানে নাতি, আমরা বাংলা যেটা বলি নাতি। তো নাতির অধিকার থাকে। তারপরে হচ্ছে নিকটতম পুত্র থাকলে দূরবর্তী পুত্র বাদ যাবে। আচ্ছা, এটা কিভাবে আসে জিনিসটা? তো হচ্ছে কি মানে বা কি বলে আপনার মানে সাপোজ কেউ মারা গেছেন, তার দিয়ে দিয়ে কি বলে তার মানে যে ভদ্রলোক মারা গেছেন ওনার ছেলে ওনার আগে মারা গেছেন, আর ওনার আছে হচ্ছে গিয়া ওনার নাতি আছে, নাতিরও ছেলে আছে। এটা নিয়ে হাসাহাসি কোনো কিছু নেই। বাংলাদেশে অনেক ভদ্রলোক আছেন যাদের বয়স 100-এর উপরে এবং ওনাদের মানে নাতির নাতি হয়ে গেছে, এই ধরনের লোকও আছেন। তো কাজেই যদি এই ধরনের হিসাব আসে যে না ওনার নাতি আছে কিন্তু নাতিরও ছেলে আছে, সেক্ষেত্রে নাতির ছেলে কিন্তু আগে পাবে না। কি বলে এখন নাতির আপনার মানে কি বলে নাতি আগে পেয়ে যাবে। কিন্তু এই জায়গায় একটা ইকুয়েশন আছে, একটা কঠিন হিসাব আছে। যাই হোক, এটা অবশিষ্ট দিয়ে হিসাব, যদি মেট শেয়ার হতো তাহলে হিসাবটা অন্যরকম আসতো। আচ্ছা, দেখেন 2 ভাগ ততোধিক পুত্রের অংশ সমানাংশে লাভ করবে। এই যে আপনার মানে বললাম অবশ্য 3 লাখ টাকা যদি থাকতো তাহলে হচ্ছে গিয়ে ধরেন 3 ছেলে আছে, তাই প্রত্যেকে 1 লাখ টাকা করে পাইতো। এখন পুত্রের কন্যা পুত্রের সাথে অবশিষ্ট ভোগীতে পরিণত হয় এবং পুত্রের কন্যার দ্বিগুণ পায়। এটা তো আপনি আগেই বলছেন, 3 লাখ টাকা যদি হয় ছেলে পাবে 2 লাখ, মেয়ে পাবে 1 লাখ। এইভাবে আপনার ভাগাভাগি করতে হবে। সাপোজ এই জায়গায় যদি ইকুয়েশনটা একটু কঠিন করে দিই, সাপোজ হচ্ছে গিয়ে 4 ছেলে আছে আর হচ্ছে 2 মেয়ে আছে, সেক্ষেত্রে কে কতটা পাবে? কিংবা ধরেন 2 ছেলে আছে আর হচ্ছে গিয়ে 4 মেয়ে আছে, সেক্ষেত্রে হচ্ছে সম্পত্তি কিভাবে ভাগ বন্টন? তো হচ্ছে গিয়ে তাহলে আপনার মানে কিভাবে করবেন? 3 লাখ টাকাকে কিভাবে ভাগ করবেন? কন্যারা পাবে হচ্ছে ছেলেদের অর্ধেক, তাই ছেলেরা পাবে হচ্ছে গিয়ে কি সম্পত্তি, মোট সম্পত্তিকে আপনার মানে কিভাবে ভাগ করবেন? সেটা দিয়ে 2 মেয়ে আছে, 2 মেয়ে পাবে এক অংশ, মানে ওনা অর্ধেক অর্ধেক মিলে। আর বাদ বাকি হচ্ছে গিয়ে আচ্ছা 3 লাখ টাকা, তো হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম 2 ছেলে 2 মেয়ে, 3 লাখ টাকা কিভাবে ভাগ হবে? তো এখন হচ্ছে কি আপনার মানে এক্সামে যদি এই ধরনের প্রশ্ন হয়, আপনার মানে অবশিষ্ট ভোগীদের হিসাবে যখন মানে অবশিষ্ট করে সবকিছু শেষ করে দেখা গেল এখন আর 3 লাখ টাকা বাকি আছে। আর 3 লাখ টাকা বাকি থাকলে কিভাবে ভাগাভাগি হবে? এখন হচ্ছে কি আপনার মানে অবশিষ্ট অংশ, তো হচ্ছে দেখা যাচ্ছে 2 ছেলে পাবে 2 লাখ 2 লাখ করে, আর 2 মেয়ে তারা হচ্ছে গিয়ে মানে তারা তো ইয়ে পুত্রের অর্ধেক পাবে। তো কাজেই হচ্ছে গিয়ে এক ছেলে অর্ধেক মানে অর্ধেক সম্পত্তি হাফ, তখন হাফের হচ্ছে মানে 1 লাখের অবশিষ্ট হচ্ছে অর্ধেক হচ্ছে 50,000। তো 2 মেয়ে মিলে 50-50 1 লাখ পাবে। কাজেই মানে এই জায়গায় 3 লাখ টাকা অবশিষ্ট অংশ এইভাবে ভাগ হবে যে 1 লাখ পাবে বড় ছেলে, 2 লাখ পাবে হচ্ছে গিয়ে আপনার সরি পরবর্তী 1 লাখ পাবে দ্বিতীয় ছেলে, তারপরে কি বলে প্রথম কন্যা সন্তান পাবে 50,000, দ্বিতীয় কন্যা সন্তান পাবে 50,000। এইভাবে অবশিষ্ট ভাগাভাগি হবে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন একটা উদাহরণ আমি আপনাদের জিজ্ঞেস করি, এবং এটাতে আপনারা সবাই মাইক্রোফোনটা অন করে দেন, কারণ আপনাদের উত্তর দিতে হবে। মাইক্রোফোনটা অন করে আমার প্রশ্নের উত্তরটা দিবেন আপনারা। হুম। তো হচ্ছে কি আপনারা মানে দেখি কি উত্তর দিতে পারেন। আহ, মনে করেন এক ব্যক্তি তার হচ্ছে গিয়ে কি এক ব্যক্তি একটু দাঁড়ান। এটা কিন্তু আমরা কি বলে মূল হিসাব মূল আইনও এখানে প্রয়োগ করবেন। কি বলে আপনার মানে অবশিষ্ট ভোগীদের আইন, অর্থাৎ শেয়ারার অংশীদার এবং অবশিষ্ট ভোগী দুইজনের হিসাবটা আপনাদের করতে হবে। পরীক্ষা ঠিক এই ধরনের প্রশ্ন। হুম। মনে করেন এক ব্যক্তি পিতা মাতা মানে একজন পিতা একজন মাতা, 2 কন্যা এবং কি বলে মৃত পুত্রের কন্যা রেখে মারা যায়। হ্যাঁ, মানে ওনার ছেলে ছিল, ছেলে মারা গেছে আগেই, উনার মৃত্যুর আগেই ছেলে মারা গেছে। এখন ছেলের ঘরে আবার একটা মেয়ে আছে, অর্থাৎ উনার নাতিন আছে। তাহলে উনার কি কি আছে? এক ব্যক্তি মারা গেছে, উনার পিতা মাতা আছে, 2 কন্যা আছে, আর হচ্ছে গিয়া আপনার মানে কি বলে কি বলে পুত্রের কন্যা আছে, ওনার ওয়াইফও নাই, দুনিয়াতে নেই। এই ধরনের প্রশ্ন যখন করি আমি, তো হচ্ছে কি আপনার মানে খালি বলে দিব যে কারা কারা আছে, কাদের কাদের রেখে গেছে, এটা দিয়ে আপনাদের উত্তর কিন্তু দিতে হবে। যেমন ধরেন পিতা মাতার 2 কন্যা এবং কি বলে মৃত পুত্রের কন্যা রেখে মারা গেছে।
এখন হচ্ছে গিয়ে ভাগ বাটা কিভাবে, এখানে আপনারা কেউ দয়া করে মানে কি বলে ধরেন একটু ভালোভাবে বুঝে মনে করলেন স্যার বোধহয় ভুলে আপনার মানে ওনার ওয়াইফের কথা লেখেন, তো লিখি নাই যেটা এটা আপনাদের হিসাব করার দরকার নেই, যেটা লিখছে ওটা হিসাবটা দিয়ে দিলে হবে। এখন এই জায়গাটায় মানে ভাগ বন্টন কিভাবে হবে বলেন দেখি, কিভাবে হবে আপনার মানে কিভাবে হবে ভাগ বন্টন?